নমস্কার, দেখছেন জি24 ঘন্টা ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু করছি বাংলা শিক্ষা জুনিয়র ক্লাসরুম। আজ আমি অনির্বাণ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা পড়াশোনা করব পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নিয়ে। আজ পঞ্চম শ্রেণীর ইংরেজির বিষয় মেমোরি ইন মার্বেল, আর ষষ্ঠ শ্রেণীর ইংরেজির বিষয় দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ শিক্ষকরা। ছাত্রছাত্রীরা সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারবে, উত্তর দেবেন স্টুডিওর শিক্ষকরা। পরিচয় করে নিই, আমাদের সঙ্গে রয়েছেন সরসোনা হাই স্কুলের শুভদীপ ভট্টাচার্য, আর বরিশা হাই স্কুলের গার্লস হাই স্কুলের চিরশ্রী দাস, এবং বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের স্কুল থেকে রয়েছেন হিমাদ্রি চৌধুরী। দুটো ফোন নম্বর শুরুতেই বলে দিই তোমাদেরকে, যারা ফোন করে সরাসরি তোমাদের প্রশ্ন করতে পারো। 40594023 আর 40594020 নাম্বার। যদি 20 নাম্বারে যদি মোবাইল থেকে ফোন করো তাহলে অবশ্যই আগে একটা কলকাতার কোড অর্থাৎ 033 দিয়ে নেবে। আর যেসব প্রশ্নের উত্তর এখানে দেওয়া সম্ভব হবে না, সেই সব প্রশ্ন, আজকের সমস্ত প্রশ্ন উত্তর দেখতে গেলে লগ ইন করবে বাংলার শিক্ষা.gov.in-এ। চলে আসি সরাসরি আজকের বিষয়, ক্লাস 5-এ মেমোরি ইন মার্বেল। স্যার, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আছে লেসন নাম্বার 4-এ, সেটা হলো মেমোরি ইন মার্বেল। তো আমি নিশ্চয়ই তোমরা হাতে টেক্সট বইটা রেখেছো, তাহলে শুরুটা করা যাক ঠিক এইভাবে। তোমাদের না দেখো, এটা তো একটা টেক্সট বুক স্টাডি, তাহলে আমাদের কিন্তু খুব দরকার পড়ে যে ঠিকঠাক আমরা পড়তে পারছি কি না, উচ্চারণটা ঠিকঠাক আগে জানা দরকার। যেহেতু এটা একটা ইংরেজি ক্লাস, তাই আগে আমরা একটু শুরু করি রিডিং দিয়ে, কেমন? তো দেখো তো, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5. His teacher has given a task to the students of his class. He has told them to write a paragraph on the Taj Mahal. But Torun does not know much about the Taj Mahal. He only knows that it is a beautiful monument situated in Agra. Worried, he came back home in the evening and asked his grandfather. তাহলে আমরা কি দেখলাম বলো তো গল্পের শুরুতে? যে দেখলাম তোমাদের মতোই তরুণ নামের একটা ছেলে যে ক্লাস 5-এ পড়ে, তার ক্লাস টিচার তাকে দিয়েছে একটা অ্যাসাইনমেন্ট, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিসের উপরে? তাজমহলের উপরে। আচ্ছা, তাজমহল, তাই না? নামটার মধ্যেই কোথাও যেন একটা ভারতীয় আবেগ জড়িয়ে আছে না? আচ্ছা দেখো তো, আমার পাশে রাখা ছোট্ট একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই। তোমরা দেখছো জিনিসটা কি? ঠিক তাই, ছোট্ট অত বড় একটা তাজমহলকে আমার হাতে এইটুকু জায়গায় আমি নিয়ে এসেছি। এটাও কিন্তু তাজমহলেরই একটা রেপ্লিকা বা একটা প্রতিরূপ। তো এই তাজমহলটা আসলে কে বানিয়েছেন, কবে বানিয়েছে, কেনই বা বানানো হয়েছে, এই নিয়েই কিন্তু আজকে তোমাদের বিষয়বস্তু মেমোরি ইন মার্বেল। তার টাইটেলের দিকে দেখা যাক, মেমোরি, স্মৃতি, অর্থাৎ অনেক কিছু ইতিহাস হয়তো তার মধ্যে লুকিয়ে আছে সেই মার্বেল পাথরের নিচে। চলো তো আমরা দেখি সেই স্মৃতির কাহিনীটা কিভাবে তরুণ জানলো, কার কাছ থেকেই বা জানলো, তিনি বা জানলেন কোত্থেকে। এই সব উত্তর আমরা এই গল্পের মধ্যে পাবো। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি পারো, আমি একটা প্রেজেন্টেশন তোমাদের দেখাবো যেখানে পরিষ্কার করে ব্যাখ্যা করা থাকবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো আমি আমার দেখো প্রেজেন্টেশনটা ঠিক এইভাবে তোমাদের বলবো। গল্পের শুরুতে তরুণ একটা টাস্ক পেলো, তাই না? তাহলে আমরা দেখতে থাকি মেমোরি ইন মার্বেল, লেসন নাম্বার 4, মার্বেল পাথরের মধ্যে থাকা স্মৃতি কাহিনী। কিন্তু গল্পটা শুরু করতে গিয়ে আমরা কিন্তু একটা অন্য লেখায় চলে এলাম। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। কি সেই জিনিস? 7টি অত্যাশ্চর্য জিনিস যা সারা পৃথিবীর মানুষকে অবাক করে দেয়, মানুষের তৈরি। তো কেমন সেই জিনিস আমরা একটা দেখতে চাই। 7 ওয়ান্ডার্স কাদেরই বা বলে? পৃথিবীর অত্যন্ত অদ্ভুতভাবে তৈরি করা কিছু স্মৃতি কাহিনী। তা তার মধ্যে আমরা দেখব আজকে 7 ওয়ান্ডার্স আসলে কারা, কোথায় তারা অবস্থিত, তাজমহলের সঙ্গেই বা তার সম্পর্ক কি। না, আমরা দেখো পরপর কয়েকটা জায়গার নাম আমি তোমাদের জন্য দিচ্ছি। পেত্রা, জর্ডন নামে দেশে তুমি গেলে দেখতে পাবে। ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিলে অবস্থিত। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, তোমরা তো চীনের প্রাচীর জানোই। নেক্সট থাকবে মাচু পিচু, পেরু দেশে। কলোসিয়াম, ইটালি দেশে। চিচেন ইৎজা, মেক্সিকো সিটি, মেক্সিকো দেশে। এবং তাজমহল আমাদের ভারতের। তো দেখো তো এই জায়গাগুলো তোমরা চেনো কি না? এরাই হলো 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টি অত্যাশ্চর্য মানুষের তৈরি কীর্তি। সবশেষে দেখো আমাদের সবার প্রিয় সেই তাজমহল, যাকে কেন্দ্র করে আজকে তোমাদের এই লেসনটা। তো দেখো, তরুণ's ক্লাস টিচার ইজ গিভিং আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5.
কি লিখছেন, রাইট আ প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এখন তরুণ খুব চিন্তায় পড়ে গেছে, তরুণ আর স্টুডেন্ট অফ ক্লাস 5 ইজ মাচ ওরিড, ওরিড মানে কি চিন্তিত, অ্যাজ হি নোজ লিটল অ্যাবাউট দ্য তাজমহল, কারণ সে তো খুব বেশি জানে না। তখন তাকে হেল্প করলেন কে, তার দাদু ভাই। কেন দাদু ভাই হেল্প করতে পারছেন, বিকজ হি ইজ আ রিটায়ার্ড টিচার অ্যান্ড হি নোজ, হি টেলস হিম দ্য হোল স্টোরি অ্যাবাউট দ্য তাজমহল। তোমাদের বইতে দেখবে আছে তিনি অনেক কিছু জানেন। কি জানেন, আমরাও তার সঙ্গে তরুণের মতোই পড়াশুনো করি। চলো দেখা যাক দাদু ভাই কি বললেন তাজমহল সম্পর্কে। দ্য স্টোরি অফ দ্য তাজমহল। দেখো তো তাজমহলের সঙ্গে দুজনের ছবি চলে এলো কিনা, কারা জানো? একজন হলেন বাম দিকে সম্রাট শাহজাহান আর ডান দিকে তার রানী মমতাজ মহল। এই দুজন না থাকলে তো তাজমহলই হতো না, এই দুজনের কারণেই তাজমহল। তাহলে আগে আমরা দেখি শাহজাহানের পরিচয়টা কি। না, শাহজাহানের পরিচয় কিন্তু খুব বিখ্যাত ফ্যামিলির, তিনি একজন রাজপুত্র। ঠাকুরদাদা হলেন বিখ্যাত আকবর দ্য গ্রেট, মহান সম্রাট, আর তার পুত্র ছিলেন জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরের পুত্র হলেন খুররম, প্রিন্স খুররম রাজপুত্র, যাকে পরে আমরা শাহজাহান নামে চিনব। এবার চলো তো দেখি মুমতাজের পরিচয়টা কি। মুমতাজের কিন্তু আসল নাম আরজুমান্ড বানু বেগম। দেখো সুন্দর করে বইতে দেওয়া আছে, ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নবিলিটি। পার্সিয়ান মানে জানো, পারস্য দেশের, আগে এখন যেটা নতুন নাম হয়েছে ইরান। সেই ইরানের অধিবাসী অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় একজন মহিলা তিনি ছিলেন। তাহলে এবার তাদের মধ্যে কি পরিচয় হলো সেটা আমরা একবার দেখি। আ ট্রু স্টোরি অফ আ প্রিন্স অ্যান্ড আ সেলার গার্ল। প্রিন্স তো আমরা পেলাম, সেলার গার্ল কেন মুমতাজ? না, ওয়ান ডে খুররম ওয়েন্ট টু মিনা বাজার, খুব বিখ্যাত একটা আগ্রার কাছে বাজার, উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে গেলেন। দেয়ার হি কট আ গ্লিমস, এক ঝলক দেখলেন, অফ আরজুমান বানু বেগম, অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সিল্ক রেশম, গ্লাস বিডস কাচের পুঁথি, গুনবার জন্য কাজে লাগে। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, বাবার কাছে গেলেন অর্থাৎ জাহাঙ্গীরের কাছে, অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তাকে বিয়ে করতে চান। খুররম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 1612 খ্রিস্টাব্দে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের মিটিংয়ের 5 বছর পরে। দেখো এবার কিন্তু তারা আর সাধারণ কেউ নন, মুঘল সম্রাট এবং সম্রাজ্ঞী। খুররম অ্যান্ড আরজুমান, দ্য কিং অ্যান্ড দ্য কুইন। Prince Khurram became the emperor, Sultan, Samrat, in the year 1628. Prince Khurram was later known as Shah Jahan. তার নতুন নাম হলো শাহজাহান, মানে জানো, দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর রাজা। আর আরজুমান বানু বেগম, তারও নতুন একটা নাম এলো। এই নামটাই আমরা এবার থেকে জানবো, মুমতাজ মহল। না মানে কি, দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, সব থেকে সুন্দর শিরোপা বা মুকুট। কিন্তু এবার একটা দুঃখের কথা, অল্প দিনের মধ্যেই কিন্তু মুমতাজের মৃত্যু হবে। When Mumtaz was on her deathbed, শাহজাহান promised her that he would not marry again, আর কোনোদিন বিয়েও করবেন না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. আচ্ছা দেখো তো দুটো শব্দ পেলাম কিনা, মৌসোলিয়াম আর গ্রেভ। জানো এরা কি কি? দেখো, গ্রেভ আসলে জানো বাংলায় বলে কবর, মৃতদেহদের শায়িত করা থাকে। এবার প্রয়োজনে তার উপরে একটা স্মৃতি ফলকও রাখা থাকতে পারে। আর মুসোলিয়াম, ওই ফলকের ওপরে বা ওই কবরের ওপরে যদি কোনো মন্দির বা মসজিদ জাতীয় কিছু বানানো হয় তাকে বলা হবে মুসোলিয়াম। ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। তো এবার আমরা তাজমহলের তৈরির ব্যাপারে দেখি দাদুভাই কি বলছেন। না, দাদুভাই বললেন, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট ইন আগ্রা বিসাইড দ্য রিভার যমুনা। তোমরা কিন্তু যমুনা উচ্চারণটা, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ ইন 1632. It took 22 years and 22,000 workers by সাজা শ্রমিক to build the monument. The Taj Mahal was built entirely out of white marble, সাদা মার্বেল পাথরের তৈরি, এবং পাথর আনা হয়েছিল সারা এশিয়া মহাদেশ থেকে। শাহজাহান যখন 1666-তে মারা যান, তারও সমাধি কিন্তু মুমতাজের পাশেই রাখা হয়েছিল। তো দেখো তো সেই সমাধিগুলো আমরা দেখছি কিনা। তো দেখো এই দুজনের সমাধি পাশাপাশি রাখা। আর তাজমহলের ভেতরকার কিছু কারুকার্য, যে কারণে সে 7 ওয়ান্ডার্সের স্বীকৃতি পেয়েছে। দেখো অপূর্ব কাঁচের কারুকাজ করা, পাথরের জারি কাজ করা, আর দেখো বিখ্যাত সেই বিরাট দালান। এই নিয়েই তৈরি আমাদের আজকের নতুন তাজমহল। দেখো এই তাজমহলের সম্পূর্ণ রূপ আমরা পেলাম। তাই তাজমহল সাধারণ কোনো মনুমেন্ট নয়, দ্য সিম্বল অফ দ্য মুঘল হেরিটেজ, মুঘল স্থাপত্য ঐতিহ্যের একটা স্মৃতিচিহ্ন হয়ে বহন করছে। আশা করি তোমরা বুঝতে পারলে।
স্যার আজকের টপিক তো শেষ হলো নিশ্চয়ই। এরপরে যারা প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে অবশ্যই। প্রশ্ন পাঠানো, যে আপনি জানেন হোয়াটসঅ্যাপে প্রশ্ন অবশ্যই, পাঠায় ছাত্রছাত্রীরা, অবশ্যই। একই সঙ্গে অনলাইনেও প্রশ্ন আসে, অর্থাৎ নিশ্চয়ই। টেলিফোন প্রোগ্রাম চলাকালীন ফোন করে। আমি আপাতত দেখে নিই পাঠানো প্রশ্নগুলো থেকে প্রথমটা। নিশ্চয়ই। Why did Shahjahan order the court to burn for 2 consecutive years? সৌমিক মান্না, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর থেকে। সৌমিক মান্না, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর থেকে প্রশ্ন করেছে। প্রশ্ন, why did Shahjahan order the court to burn for 2 consecutive years? ভেরি গুড কোয়েশ্চেন সৌমিক। তোমাকে যেটা বলি, বিকজ অফ দ্যাট, ফার্স্ট অফ অল মোটামুটি আমার বর্ণনা শুনে বুঝতেই পারছো, মুমতাজ মহল ওয়াজ আ ভেরি বিলাভেড, আ ভেরি লাভড ওয়াইফ অফ শাহজাহান। সো ইট ইজ কোয়াইট ন্যাচারাল দ্যাট আ কিং উড মোর্ন ফর হার ডেথ। বাট ওয়াই ইজ ইট ফর সো লং? সেটাও কিন্তু জানা দরকার। মুমতাজ মহল একটা সাধারণ নারী ছিলেন না, অসামান্য গুণের অধিকারী ছিলেন এবং অসম্ভব খ্যাতি ছিল তার সারা দেশ জুড়ে। তাই শাহজাহানও চেয়েছিলেন, বিকজ অফ দ্যাট হি ওয়ান্টেড টু মোর্ন ফর হার ডেথ সো দ্যাট এভরি ওয়ান কুড রিমেম্বার হার মেমোরিজ ফর আ লং টাইম। দ্যাটস ওয়াই হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর হার ডেথ অ্যাট লিস্ট ফর 2 years। 2 নম্বর আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি শুভজিৎ মাইতি, বালিচক বিএইচ ইনস্টিটিউট থেকে। বালিচক বিএইচ ইনস্টিটিউট থেকে শুভজিতের প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য টাইটেল মেমোরি ইন দ্য মার্বেল? মেমোরি ইন মার্বেল। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে আমাদের আরেক শিক্ষক হিমাদ্রিবাবু, হিমাদ্রি চৌধুরী। সরাসরি হিমাদ্রিবাবুর কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে নিই। মেমোরি ইন মার্বেল, তোমরা যে প্রশ্নটা করেছো, যে টাইটেল থেকে হোয়াট ডু উই লার্ন ফ্রম দ্য টাইটেল মেমোরি ইন মার্বেল, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো, মার্বেল, বিশেষ করে হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছিল ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান, যার ডাকনাম ছিল খুরাম, তিনি তার খুব প্রিয়তম পত্নী মমতাজের স্মৃতিতে তার মারা যাওয়ার পর এই মাউসোলিয়ামটা তৈরি করেছিল। স্বাভাবিকভাবেই যখন আমরা এই হোয়াইট মার্বেলের তৈরি এই মাউসোলিয়ামের স্মৃতিসৌধটা দেখি, তখন আমাদের স্মৃতিতে, আমাদের মেমোরিতে সেই সময়ের ইতিহাস ভেসে ওঠে। উই আন্ডারস্ট্যান্ড দ্য ভেরি হিস্ট্রি অফ দ্যাট পিরিয়ড। কিভাবে, কিসের জন্য খুরাম, কিসের জন্য শাহজাহান উৎসাহিত হয়েছিলেন এই অসাধারণ স্মৃতিস্তম্ভটা তৈরি করতে, এই স্মৃতিস্তম্ভটা তৈরি করতে, স্মৃতিসৌধটা তৈরি করতে 22,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করেছিল। তারপর তৈরি হয়েছে এই অসাধারণ যমুনা নদীর তীরে এই অসাধারণ স্মৃতিসৌধটা। যখন আমরা এই টাইটেলটা দেখি, এই গল্পটা পড়ি, তখন আমরা টাইটেল থেকেই বুঝতে পারি যে ভেতরে সেই মেমোরিটা, সেই স্মৃতিটা, মার্বেলের সৌধের সেই স্মৃতিটা আমার এই পাঠ্যে, আমার এই টেক্সটের মধ্যে আছে। সেই কারণেই মার্বেল, শ্বেত মার্বেল অর্থাৎ হোয়াইট মার্বেলের যে স্মৃতি, হোয়াইট মার্বেলের ইতিহাস, তোমরা ভেবে অবাক হয়ে যাবে যে গোটা এশিয়া থেকে যত সমস্ত হোয়াইট মার্বেল, শ্বেত পাথর সংগ্রহ করা হয়েছিল এই তাজমহল তৈরির জন্য। 22,000 শ্রমিক 22 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর তৈরি করেছিল এই সৌধ। এটা আমরা কিসের থেকে জানতে পারছি? এই টেক্সট থেকে। এবং সেটা গল্পের টাইটেলেই বলে দেওয়া আছে যে টেক্সটের মধ্যে সে মার্বেলের স্মৃতিটা নিহিত আছে। আমরা উত্তর পেয়ে গেলাম হিমাদ্রিবাবুর কাছ থেকে। এক ছাত্রী বন্ধু ইতিমধ্যে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে, পৌলমী। হ্যালো পৌলমী, বলো তোমার কি প্রশ্ন রয়েছে? Please take my deep regards. I am Paulami Pal, a student of class 5 বলো of পৌলমী। Dakshin Khanda Mohanmaji Vidyapit in the district of Murshidabad. My question, please take my deep regards. I am Paulami Pal. পৌলমী, a তোমার student- তোমার প্রশ্নটা বলো। তোমার My নাম আমরা শুনতে question পেয়েছি। is, in which year was the Taj Mahal completed? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য তাজমহল কমপ্লিটেড? শুনতে থাকো পৌলমী। পৌলমী, খুব সুন্দর প্রশ্ন। আমরা টেক্সটে কিন্তু অলরেডি দেখো একটা ইন্ডিকেশন দেওয়া আছে যে মুমতাজ মহল মারা গেলেন, অর্থাৎ 1631-এ অ্যাকচুয়ালি তিনি মারা যান, অ্যান্ড তাজমহল ওয়াজ স্টার্টেড টু বিল্ড ইন দ্য ইয়ার 1632. সো ইট টুক 22 years. So there is a easy calculation that 32 plus 22, this is 54.
So actually it was completed building in the year 1654. স্যার যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছে তেমন একটা প্রশ্ন নিইনি। কমলেশ সরকার গাজল হাজি নকু মোহাম্মদ হাই স্কুলের কমলেশ সরকার মালদা থেকে প্রশ্ন পাঠিয়েছে, দেখে নি কমলেশের My প্রশ্ন। name is Kamalesh Sarkar. I study at Gajol Hajinaku Muhammad High School in class 5 in the district of Malda. My question is, what did Shah Jahan promise to Mumtaz Mahal at the time of her deathbed, and what was the mental situation of Shah Jahan after death of Mumtaz Mahal? স্যার স্যার প্রশ্নের উত্তর কমলেশ। ভেরি গুড কোয়েশ্চেন। আমি বলবো প্রশ্নটা অ্যাকচুয়ালি কমলেশে যে হোয়াট ডিড শাহজাহান প্রমিস টু মুমতাজ মহল অ্যাট দ্য টাইম অফ আর ডেথ বেড, বাট ডেথ বেড নয়, অ্যাকচুয়ালি টাইম অফ ডেথ হবে ওটা। তো দেখো হোয়াট আর দ্য প্রমিসেস, তাই না? তাহলে প্রমিসেসটা কি? দ্য, যদি উত্তরটা এইভাবে লেখো, কারণ তোমাদের কিন্তু উত্তর করার একটা পদ্ধতিও জানা দরকার। এবারে দুটো উত্তর আছে কিন্তু অ্যাকচুয়ালি, প্রমিস কিন্তু দুটো, তাই না? তাহলে ফার্স্ট প্রমিস কি 1 2 করে লেখার দরকার, দ্যাট ফার্স্ট প্রমিস হি উড নট ম্যারি এগেন অ্যান্ড অলসো দ্যাট, আরও একটা প্রমিস করেছেন, অ্যান্ড অলসো দ্যাট হি উড build the most beautiful monument or mausoleum over or on, actually এটা আমরা on করতে পারি, on her grave, এটা কিন্তু তোমার ফার্স্ট পার্ট। সো খেয়াল করো, এই স্ট্রাকচারটা খেয়াল করবে কিন্তু, দ্য প্রমিসেস মেড বাই শাহজাহান টু ডাইং মুমতাজ ওয়ার দ্যাট, মৃত্যু, একদম মৃত্যু মুখে সম্মুখীন, তখন কিন্তু তার প্রমিস যার কোনোদিন বিয়ে করবেন না। দিস প্রুভস হিজ লাভ অ্যান্ড এগেন ডেডিকেশন, যে তিনি একটা বিল্ডিং বানাতে চাইছেন, এমন একটা মুসৌলিয়াম যেটা আর কোনোদিন এত সুন্দর হবে, খুব সুন্দর হবে এবং সব থেকে সুন্দর হবে, দ্য মোস্ট বিউটিফুল মুসৌলিয়াম অন আর গ্রেভ। স্যার একই প্রশ্ন আমি শুধু দেখে নিই একবার, এই প্রশ্নটা ইমেলের মাধ্যমে পাঠিয়েছিল আমাদেরকে, আমরা এখন দেখলাম ভিডিওতে পাঠানো প্রশ্ন কমলেশের। একই প্রশ্ন, হোয়াট আর দ্য প্রমিসেস মেড বাই শাহজাহান টু মুমতাজ, এটা সৌম্যজিৎ বিশ্বাস কাঁচরাপাড়া 100 স্কুল থেকে পাঠিয়েছিল। সৌম্যজিৎ, যদি শোনো তুমি এখন এই অনুষ্ঠান, তাহলে নিশ্চয়ই সৌম্যজিৎ তুমি তোমার উত্তর ইতিমধ্যেই পেয়ে গিয়েছো। তোমার আর কমলেশের একই প্রশ্ন ছিল। এক্স্যাক্টলি স্যার। সেকেন্ড পার্টটা ছিল যে মেন্টাল কন্ডিশন, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। এটা আগেও প্রশ্নটা আমাদের ছিল যে হোয়াই ডিড শাহজাহান আস্কড টু মোর্ন ফর 2 years, অলমোস্ট একই প্রশ্ন। বিকজ অফ দ্যাট হি ওয়াজ হার্ট ব্রোকেন, হি ওয়াজ কমপ্লিটলি হার্ট ব্রোকেন টু লুজ হিজ দ্য ডিয়ারেস্ট পার্ট অফ হিজ লাইফ, দ্যাট ইজ হিজ ওয়াইফ। Therefore he was completely heartbroken and asked his court to mourn for at least 2 years. অর্থাৎ কতটা দুঃখে তিনি ছিলেন সেটার প্রমাণটাই কিন্তু 2 বছর টার্মটাকে অন্তত অনেকটা ইঙ্গিত করে। এক্স্যাক্টলি। মামুন আমাদের সঙ্গে রয়েছে, এক ছাত্রী বন্ধু টেলিফোনে। বলো মামুন, তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো who was আরজুমান বানু বেগম? হু ওয়াজ আরজুমান বানু বেগম? শুনতে থাকো। তো দ্য টেক্সট বই যদি ফলো করো তাহলে অবশ্যই দেখবে আরজুমান বানু বেগম অ্যাকচুয়ালি ওয়াজ আ ভেরি লিটারেট অ্যান্ড ভেরি ইন্টেলেকচুয়াল গার্ল। শি ওয়াজ বর্ন ইন আ নোবিলিটি, পার্সিয়ান নোবিলিটি। নোবিলিটি মানে জানো? নোবিলিটি মানে হচ্ছে সম্ভ্রান্ত, অ্যারিস্টোক্র্যাট। এবং যতদূর জানবে, যদি একটু হিস্ট্রির দিকে তাকাও তাহলে দেখবে তার বাবা অত্যন্ত মর্যাদা সম্পন্ন একজন কিন্তু কর্মচারী ছিলেন শাহজাহানেরই প্রাসাদের। ঠিক আছে? তো সেক্ষেত্রে তার একটা আইডেন্টিটি কিন্তু অলরেডি আছে। শি ইজ অলসো এ রেসপেক্টেবল গার্ল উইথ সো মেনি কোয়ালিটিজ উইদিন হার। ঠিক আছে? And it was her maiden name. In fact, definitely. Arzuman Banu Begum was her maiden name. বিয়ের পরে তো তার নাম পরিবর্তন হয়। স্যার আরেকটি প্রশ্ন নিয়ে নেব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো প্রশ্ন। সমাদৃতা মাহাতো, রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, ঝাড়গ্রাম থেকে। আমার নাম সমাদৃতা মাহাতো, আমি ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার আজকের প্রশ্নটি হলো, why the Taj Mahal is called one of the seven wonders of the world? খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তোমার একটা জিনিস, তোমার উত্তরের আগে আমি কয়েকটা জিনিস জানিয়ে দিতে চাই। তুমি আশা করি জানো, এই নামটা নিশ্চয়ই শুনেছো, দিস ইজ কল্ড ইউনেস্কো। এই ইউনেস্কো একটা সংস্থা যারা সারা পৃথিবীতে, পুরো নামটা কি না, দিস স্ট্যান্ড ফর ইউনাইটেড, এন স্ট্যান্ডস ফর নেশনস, এডুকেশনাল, A stands for scientific, C stands for and cultural organization. So এরাই ঠিক করে দিচ্ছেন, কালচারাল অর্গানাইজেশন, এনাদের একটা সিদ্ধান্ত নেওয়া আছে। সেই সিদ্ধান্ত যদি কোনো মনুমেন্ট বা সৌধ ম্যাচ করে, তবেই তারা কিন্তু তাকে সেভেন ওয়ান্ডার্স বলেন। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি না, নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া, ইট মাস্ট বি আ ম্যান মেড ক্রিয়েশন। তুমি কিন্তু রিলেট করতে থাকো তাজমহলের সঙ্গে। ম্যান মেড ক্রিয়েশন অফ হাই আর্কিটেকচারাল স্কিল, অর্থাৎ স্থপতির বিচারে কিন্তু অসম্ভব সুন্দর হতে হবে। নেক্সট পয়েন্ট ইজ টাইম স্প্যান, কতদিন ধরে লেগেছে এই জিনিসটা বানাতে। অবশ্যই নেক্সট পয়েন্ট হচ্ছে কতটা হেরিটেজ, অর্থাৎ তখনকার ওই সময়কার হেরিটেজ অ্যান্ড কালচারকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এবং দরকারে সেক্ষেত্রে দেখা যায় যে তার কোনো বিহাইন্ড দেয়ার ইজ আ স্টোরি। আর স্টোরি যদি থাকে, ইফ দেয়ার ইজ এ স্টোরি বিহাইন্ড ইটস কনস্ট্রাকশন, যেটা কিনা জনসমক্ষে খুব প্রচার পায় এবং ইউনিভার্সালি অ্যাক্রেডিটেড, অর্থাৎ সারা পৃথিবী যেন সেটাকে জানে, এবং অবশ্যই একটা ইউনেস্কোর সিদ্ধান্তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এই পয়েন্টগুলোকে তুমি এবার রিলেট করতে থাকো তাজমহলের সঙ্গে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি, ঐতিহ্যমণ্ডিত বা ঐতিহ্যশালী একটা সৌধ। তো দেখো মোটামুটিভাবে যা দেখলাম সবগুলোই কিন্তু তাজমহলের সঙ্গে রিলেট করে যাচ্ছে। দ্যাটস ওয়াই তাজমহল ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটি প্রশ্ন রয়েছে ভিডিওতে পাঠানো প্রশ্ন, হাউ ডিড তরুণস ইমেলে পাঠানো প্রশ্ন, হাউ ডিড তরুণস গ্র্যান্ডফাদার হেল্প হিম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল? আদিত্য চ্যাটার্জি, ব্যান্ডেল, সেন্ট জনস হাই স্কুল থেকে। আদিত্য প্রশ্ন, হাউ ডিড তরুণস গ্র্যান্ডফাদার হেল্প হিম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। আদিত্য, খুব ভালো প্রশ্ন করেছো। স্যারের টেক্সটটা নিশ্চয়ই মন দিয়ে শুনেছো। সেখানে স্যার সুন্দর করে বলেছেন যে তরুণের গ্র্যান্ডফাদার কিন্তু ছিলেন একজন রিটায়ার্ড টিচার। সেই কারণে ধরেই নেওয়া হচ্ছে যে ওনার ইমেন্স নলেজ আছে, এবং সেই নলেজটা দিয়েই উনি তরুণকে হেল্প করছেন প্যারাগ্রাফ রাইটিংয়ে। তাহলে আনসারটা যদি আমি গুছিয়ে বলি, তুমি এভাবে বলতেই পারো, বিইং আ রিটায়ার্ড টিচার, তরুণ's grandfather had vast knowledge, so he could assist Tarun to write a paragraph on the Taj Mahal. আমাদের টপিক কভার্ড হলো পুরোপুরি। স্যার, এবার যদি অ্যাসাইনমেন্ট পার্টে আসি, আপনি যদি একটু বলে দেন। আমি ওদের অ্যাসাইনমেন্টের জন্য খুব ইন্টারেস্টিং দুটো পার্ট রেখেছি। অ্যাসাইনমেন্ট 1, দেখো তোমরা একটু এই কাজটা কিন্তু করবে। দেখো আমরা কিন্তু গ্রামার যে পড়লাম না, তার মধ্যে কিন্তু দেখবে এই টেক্সটে প্রচুর অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস অ্যান্ড ভার্বস আছে। তো সেখান থেকে একটা ছোট্ট মজার জিনিস দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। নিচে আমি কিন্তু দেখো 4টে শব্দ দিয়েছি, যাদের তোমরা কিন্তু অবশ্যই করে নেবে যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব আর কোনটা অ্যাডভার্ব। এই লিস্ট থেকে তোমাকে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। অ্যান্ড দেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান, অ্যাসাইনমেন্ট 2। এখানে কি আছে দেখো, তরুণ তো না হলে প্যারাগ্রাফ লিখে ফেললো দাদু ভাইয়ের সাহায্যে, তাহলে এবার আমরাও তো একটু লিখবো নাকি? তাই রাইট 7 ফ্যাক্টস অ্যাবাউট দ্য কনস্ট্রাকশন অফ দ্য তাজমহল। তোমরা কিন্তু শুধু কনস্ট্রাকশনের ওপরে লিখবে 7টা পয়েন্ট, যেটাকে সেন্টেন্সের আকারে চেঞ্জ করবে। আর মেক আ লিস্ট অফ দ্য 7 হেরিটেজ বিল্ডিংস অর মনুমেন্টস অ্যান্ড দ্য নেমস অফ দ্য সিটিজ। তোমরা কিন্তু আমি যেভাবে প্রেজেন্ট করেছিলাম, মনুমেন্টের বা বিল্ডিংয়ের নাম দেবে, এবং অবশ্যই শহরের নামটা যেটা ভারতবর্ষের মধ্যে অবস্থিত সেইটা তোমরা উল্লেখ করবে। এই দুটো অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য থাকছে। জুনিয়র ক্লাসরুমে একটা বিরতির সময় আছে, বিরতির পর ক্লাস 6-এর আজকের ইংলিশের টপিক নিয়ে ফিরে আসি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
আমরা চলে এলাম এবার ক্লাস 6 এর ইংলিশের আজকের টপিকে। টপিকটা হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমাদের সঙ্গে রয়েছেন বরিশা গার্লস হাই স্কুলের চিরশ্রী দাস। ম্যাডাম, আপনাকে অনুরোধ করবো আজকের টপিকটা পড়িয়ে দেওয়ার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পড়াশোনা শুরু করবার আগে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি শেয়ার করতে চাই। মন দিয়ে আগে তোমরা ভিডিওটা দেখে নাও কিন্তু। আচ্ছা, ভিডিওটা যে তোমরা দেখলে, ভিডিওটাতে শুরুতেই কি দেখালো, যে একটা বাটির মধ্যে 6টা কয়েন আছে, যেই কয়েন আস্তে আস্তে একটা খেলার কৌশলের মাধ্যমে 3টে কয়েন হয়ে গেল, তাই তো? এইবারে এটা কিভাবে সম্ভব হলো? একটা খেলার মাধ্যমে। কিন্তু এই খেলাটা কিন্তু আমাদের জানা আর 5টা খেলা, অর্থাৎ ফুটবল ক্রিকেটের মতো খেলা নয়। এই খেলাটাকে তাহলে কি বলে? এই খেলাটাকে বলে ম্যাজিক বা জাদু। আর যারা ম্যাজিক দেখান তাদের বলে ম্যাজিশিয়ান। কিন্তু ম্যাজিক আসলে কি? ম্যাজিক হচ্ছে একটা কৌশল, একটা হাতের কৌশল, যা দিয়ে দর্শকের চোখ ধাঁধিয়ে কোনো খেলা দেখানো হয়। এই কৌশল কিন্তু আমরা রাতারাতি একদিনে শিখতে পারি না। এই যে আমরা ভিডিওটা দেখলাম, এর পিছনেও কিন্তু কিছু কৌশল আছে, তবে এই কৌশলটা কি আমি তোমাদের বলে দেব না। এই কৌশলটার পিছনে যেটা রিয়েলিটি, সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। খুব সাধারণ জিনিস দিয়ে এই ম্যাজিকটা দেখানো হয়েছে। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে দেখো যে কিভাবে এই খেলাটা শেখা যায়। আর বলছিলাম যে আমি ম্যাজিশিয়ানদের কথা। ম্যাজিশিয়ানরা কি করেন? ম্যাজিশিয়ানরা কিন্তু বছরের পর বছর অনেক প্রিপারেশনের পর এই কৌশলগুলো আয়ত্ত করেন। আজ অবধি পৃথিবীতে এরকম অনেক গ্রেট ম্যাজিশিয়ান এসছেন। তার মধ্যে আমরা দেখে নেব 2জন ম্যাজিশিয়ানের ছবি। দেখো, বাদিকে দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ল্ড ফেমাস একজন ম্যাজিশিয়ানের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ইনি হলেন হাঙ্গেরি দেশের একজন বিখ্যাত ম্যাজিশিয়ান, নাম হ্যারি হুডিনি। আর ডান দিকে যে কালারফুল ছবিটা দেখছো, সেটা হচ্ছে পিসি সরকার দ্য সিনিয়র। ইনি আমাদের ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের শ্রেষ্ঠ ম্যাজিশিয়ানদের মধ্যে একজন। আজকে আমরা তাহলে কেন এই ম্যাজিশিয়ানদের কথা, ম্যাজিকের কথা পড়ছি? কারণ আমাদের আজকে যেটা গল্প, সেই গল্পটা কিন্তু দ্য শপ দ্যাট নেভার ওয়াজ বাই H.G. ওয়েলস। এটা কিন্তু ম্যাজিকের উপরই বেস করা একটা স্টোরি। গল্পটা শুরুর আগে একবার একটু H.G. ওয়েলসের সম্বন্ধে আমরা জেনে নিই। H.G. ওয়েলস, তোমরা নিশ্চয়ই টেক্সট বুকটা খুলে রেখেছো। টেক্সট বুকেই দেখো H.G. ওয়েলসের সম্বন্ধে লেখা আছে। ওনার পুরো নাম হার্বার্ট জর্জ ওয়েলস। ইনি একজন ইংলিশ রাইটার ছিলেন। ইনি মেনলি সায়েন্স ফিকশন লিখতেন। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, এবং শর্ট স্টোরিজও লিখতেন। ওনারই লেখা একটা শর্ট স্টোরিজ দ্য ম্যাজিক শপ, তার থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। এইবার আমরা চলে আসি গল্পে। গল্প শুরুর আগে আমি তোমাদের একটু বলে নিই, গল্পে কিন্তু আমাদের 3টে মুখ্য চরিত্র আছে। 3টে মুখ্য চরিত্র বলতে, একজন দ্য ন্যারেটর, অর্থাৎ যিনি এখানে ফাদারের ভূমিকায় রয়েছেন। ন্যারেটর মানে যে গল্প আমাদের বলছেন, বক্তা। তার হিজ সান গিপ। আর থার্ড জন হচ্ছেন একজন শপকিপার। সেই শপকিপার কিন্তু আসলে একজন ম্যাজিশিয়ান। যত গল্প এগোবে আমরা সেটা জানতে পারবো। আর গল্পটা শুরুর আগে আরেকটা কথা বলে দিই, গল্পটা দেখবে শুরু হচ্ছে আই লেখাটা দিয়ে। আই হচ্ছে ইংলিশ গ্রামার মতে ফার্স্ট পারসন, মানে উত্তম পুরুষ। অর্থাৎ আইয়ের পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে যখন গল্পটা বলা হচ্ছে, ন্যারেট করা হচ্ছে, তাকে আমরা বলবো ফার্স্ট পারসন ন্যারেটিভে গল্প বলা। অর্থাৎ এই গল্পটা আমরা পুরোটাই জানবো গিপের বাবার দৃষ্টিভঙ্গি থেকে। এইবার আমি চলে আসি গল্পের শুরুতেই। ছবিতে দেখো একটা খুব সুন্দর ম্যাজিক শপ। এই ম্যাজিক শপের সামনে আমাদের ন্যারেটর এবং গিপ এসে পৌঁছেছেন। এই ম্যাজিক শপটার কাছে কিন্তু গিপের বাবা বহুবার ক্রস করেছেন, কিন্তু কোনোদিন ভেতরে ঢোকবার আজ উনি অনুভব করেননি। আজ গিপ তাকে রীতিমতো জোর করে দোকানের সামনে নিয়ে এসছে। দোকানটা খুব সরু, বাইরে থেকে দেখে যা বোঝা যাচ্ছে, আর প্রপারলি লাইটও নেই দোকানটায়।
দোকানের সামনে প্রচুর ক্রিস্টাল বলস রাখা, যেই ক্রিস্টাল বলসগুলো দেখে তারা অবাক হচ্ছে। আর দোকানের চারদিকে প্রচুর নানা সাইজের আয়না রাখা রয়েছে। সেই সব আয়নায় কখনো নিজেদের মোটা, কখনো রোগা, কখনো লম্বা, কখনো বেটে দেখছেন তারা। আর সেই রকম নিজেদের আশ্চর্য শেপ আর সাইজ দেখে বাবার ছেলে তো খুব হেসে উঠল। সেই হাসির আওয়াজ শুনে দোকানে শপকিপার যিনি, তিনি কাউন্টারে এসে হাজির। তিনি কাউন্টারে এসে হাজির হয়ে বললেন, হ্যাঁ বলুন কি চাইছেন। বাবা তখন বলল যে আমি আমার ছেলের জন্য কিছু ম্যাজিক্যাল স্টাফ কিনতে চাই, তা আমি ক্রিস্টাল বল নিতে পারি? তখন ম্যাজিশিয়ান বলছে যে না, এই ক্রিস্টাল বলগুলো আমরা ফ্রিতে পাই, তো ইটস নট ফর সেল, আপনি অন্য কিছু দেখুন। বলে গিফটকে ম্যাজিক বক্স দেখাচ্ছে। গিফট তো অবাক হয়ে ম্যাজিক বক্স দেখছে। তখন শপকিপার বলছে ম্যাজিক বক্স চাই। যেই না নাকি বলা, তক্ষুনি গিফট অনুভব করছে যে তার পকেটের ভিতরে ম্যাজিক বক্সটা চলে এসছে। এই বলে আমাদের শপকিপার কোথায় যেন উধাও হয়ে গেল। তাকে খুঁজতে বাবার ছেলে শপের কাউন্টারটা পেরিয়ে ভেতরে গেল। ভেতরে গিয়ে যখন পৌঁছলো তখন শপকিপার অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলছে, এসেই যখন পড়েছেন আমাদের দোকানটা একটু ভালো করে দেখে নিন। সেই দোকানে এত রকমারি জিনিস রাখা, সেই দেখে তো গিফট পুরো অবাক। সেই দোকানে কি কি আছে? ম্যাজিক্যাল টয় আছে, ম্যাজিক্যাল টয় সোর্ড আছে, তারপরে ট্রেন আছে, যেই ট্রেনটা স্ট্রিম ছাড়া চলে, ক্লক রয়েছে, আর সবচেয়ে আশ্চর্য করা জিনিস রয়েছে একটা বক্স অফ সোলজার্স। ম্যাজিশিয়ান অর্থাৎ শপকিপার বলছে যে এই বক্সের সোলজারগুলো নাকি অ্যালাইভ হয়ে যেতে পারে যদি তাদের কাছে একটা স্পেশাল ম্যাজিক্যাল মন্ত্র উচ্চারণ করা হয়। সেই সময় আবার সে জিজ্ঞেস করলো, তোমার কি এটা চাই? তক্ষুনি বাবা বলল যে হ্যাঁ, আমরা এটা কিনবো। আর যেই নাকি বাবা বলল কিনবো, তক্ষুনি কি করলো শপকিপার, এক ম্যাজিক্যাল ভঙ্গিতে সেই ম্যাজিক বক্স উইথ সোলজার্স সেটা তিনি পার্সেল করে ফেললেন। বাবার ছেলে তো সেই দেখে অবাক। তাদের অবাক হওয়া দেখে শপকিপার হো হো করে হেসে উঠল। এইবারে বাবা ভাবছেন জিনিস যখন কেনা হয়ে গেছে তখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়া যাক, আর এখানে থাকার প্রয়োজন নেই। কিন্তু ভাবতে ভাবতে কি হলো, বাবা দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে একটা স্টুলের উপরে, আর শপকিপারের হাতে একটা এমটি ড্রাম রাখা, ফাঁকা ড্রাম রাখা। ছেলে বলছে, বাবা এবার কিন্তু আমরা হাইড অ্যান্ড সিক অর্থাৎ লুকোচুরি খেলবো। আর ম্যাজিশিয়ান বলছে বাবার উদ্দেশ্যে, মশাই আপনাকে এবার আমি একটা জেনুইন ম্যাজিক ট্রিক দেখাবো। বাবা কিছু একটা আশঙ্কা করছিল ম্যাজিশিয়ানকে আটকাতে যাবে, সেই সময় ম্যাজিশিয়ান কি করলো, ওই ড্রামটা চাপা দিয়ে ছেলেকে ভ্যানিশ করে দিল। বাবা তখন রাগে কি করবে, ম্যাজিশিয়ানের উপর আছড়ে পড়ল, কিন্তু আছড়ে পড়ে তার আর কিছু মনে নেই, তিনি অন্ধকারে হারিয়ে গেলেন। অন্ধকারের হারিয়ে যাওয়ার পর তার সম্বিত ফিরল কখন, দেখলেন তিনি নিজেকে খুঁজে পেলেন রিজেন্ট স্ট্রিটের রাস্তায় একটা লোকের সাথে ধাক্কা খাওয়া অবস্থায়। তিনি তখন ভাবছেন কি হলো এটা, আমি তো ছিলাম ম্যাজিক শপে। এদিক ওদিক তাকাচ্ছেন, কোথাও ম্যাজিক শপটা আর নেই। তারপরে দেখছেন পাশেই ছেলে গিফট হাতে 4টে পার্সেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দেখছেন যে ছেলে আনড্যামেজড এবং সেফ, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেটা তিনি আশঙ্কা করছিলেন। এইসবে তিনি একটু মেন্টালি আনস্টেবল হয়ে গেলেন, অস্বস্তিতে পড়লেন, এবং সেই মুহূর্তে তার একটাই করণীয় ছিল, তিনি একটা ক্যাব বুক করলেন, ছেলেকে নিয়ে তাতে উঠে পড়লেন। এবং ছেলেকে নিয়ে উঠে পড়ার পর তিনি নার্ভাস, কিন্তু ছেলে কিন্তু তখন কি বলে উঠলো, ছেলে কোনোভাবেই ভীত নয়, ডিস্টার্বড নয়, ছেলে বলে উঠলো, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ। তারপরে বাবা বহুবার সেই রাস্তা দিয়ে ক্রস করেছেন, দোকান খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু সেই দোকান আর তিনি পাননি। তার মধ্যে কোথাও হয়তো একটা অস্বস্তি বোধ ছিল যে ছেলে 4-4টে পার্সেল দোকান থেকে নিয়ে আসলো, কিন্তু আমি আজ অবধি সেই দোকানে গিয়ে জিনিসের দামটা দিতে পারিনি। আশা করি তোমরা গল্পটার সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছো। ম্যাম আমরা গল্পটা তো পড়লাম, একটা ফোন ইতিমধ্যে এসে গেছে এক ছাত্র পীযূষ মান্না। পীযূষ বলো তোমার প্রশ্ন। পীযূষ বলো তোমার প্রশ্ন। What was the mental state of the narrator?
ম্যাডাম কোশ্চেন ক্লিয়ার হলো? হ্যাঁ। ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছো। মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, অর্থাৎ আমাদের গল্পের যিনি বাবা, তার মেন্টাল স্টেট কিন্তু বলা যেতে পারে যে এই ঘটনার পর, পুরো গল্পের ঘটনার পর তিনি খানিকটা শকড এবং সারপ্রাইজড। সেই কারণে মেন্টাল স্টেটের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে দ্য মেন্টাল স্টেট অফ দ্য ফাদার ওয়াজ, অর দ্য ন্যারেটর ওয়াজ, হি ওয়াজ শকড অ্যান্ড সারপ্রাইজড। একেবারেই আমাদের প্রথম ইমেলে পাঠানো প্রশ্ন ম্যাডাম, এবার যদি সেটা নিই, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপ মেন্স পাম ব্ল্যাঙ্ক। আমার প্রথম প্রশ্ন পাঠিয়েছি ইপসিতা নাগ, বেরি ভবন রবিতীর্থ বিদ্যালয় থেকে। ইপসিতা প্রশ্ন, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপ ম্যানস পাম ব্ল্যাঙ্ক। ম্যাডাম আচ্ছা, প্রশ্নটা আমি একবার উত্তরটা তোমাদের বলি। গিভ ফাউন্ড দ্য শপম্যানস palm blank because he stretched his hand to get the glass ball, but with the magic trick it was not in the shopman's palm. Instead it was vanished. গিভ ওই ক্রিস্টাল বলগুলো তো ফ্রিতেই পাওয়া যাচ্ছিল, সেটা নেওয়ার জন্য হাত যেই নাকি বাড়িয়েছে, দেখেছে শপম্যানের হাতে আর সেই ক্রিস্টাল বলটা নেই, সেটা তিনি অলরেডি ভ্যানিশ করে দিয়েছেন। একেবারেই। ম্যাডাম আরেকটা প্রশ্ন রয়েছে ইমেলে প্রশ্ন পাঠিয়েছে শাগনিক দে আর কে মিশন বিদ্যালয়ের। শাগনিকের প্রশ্নটা আগে দেখে নিই, উত্তর নিয়ে নেব বহরমপুর থেকে। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই টপিকের উপরে। দিস ইজ আ জেনুইন ম্যাজিক উইদিন কোট আনকোট। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াজ দ্য জেনুইন ম্যাজিক ইন দ্য স্টোরি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। শাগনিকের প্রশ্ন। আমি উত্তর নেব বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল থেকে। হিমাদ্রিবাবু আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, দিস ইজ এ জেনুইন ম্যাজিক। হোয়াট ইজ দ্য জেনুইন ম্যাজিক অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? অত্যধিক প্রাসঙ্গিক কোয়েশ্চেন, রেলিভেন্ট কোয়েশ্চেন, যে জেনুইন ম্যাজিক কেন বলা হয়েছে আমি একটু বলে নিই, বাংলাতেই বলে নিই। শপকিপার জিপের ওপরে ড্রামটা রাখলো, তার বাবা উত্তেজিত হয়ে পড়ল, বারবার রিকোয়েস্ট করতে লাগলো যে ড্রামটা সরিয়ে নেওয়া হোক। অবশেষে যখন শপকিপার ড্রামটা সরিয়ে নিল, তখন দেখা গেল যে টুলের ওপর দাঁড়িয়ে জিপ ছিল, যার উপরে ড্রামটা রাখা হয়েছিল, জিপ সেখানে আর নেই। বাবা অবাক। শপকিপার সামনে এগিয়ে এলো, ড্রামের ভেতরটা দেখালো, সেখানেও জিপ নেই। অবাক হয়ে গেল, জিপ যেন ভ্যানিশ হয়ে গেছে, কোথাও নেই জিপের চিহ্ন। এই ঘটনাটাকে শপকিপার বলেছিল জেনুইন ম্যাজিক। আমরা বিভিন্ন রকম ম্যাজিক শোতে দেখতে পাই, তো তোমরা দেখেছো যে বিভিন্ন রকম ম্যাজিক শোতে ভ্যানিশের বিভিন্ন রকম ম্যাজিক দেখানো হয়। এখানেও যেন একটা অসাধারণ ম্যাজিক ঘটে গেল, জেনুইন ম্যাজিক, যেটা শপকিপারের ভাষায় জেনুইন ম্যাজিক। এইচ.জি. ওয়েলসের একটা অসাধারণ গল্প দ্য ম্যাজিক শপ, সেখান থেকে আমাদের নিয়েছিল দ্য শপ দ্যাট ওয়াজ নেভার ওয়াজ। এই গল্পের একটা অংশ নেওয়া হয়েছে। সেখানে একটা ম্যাজিক শপকে লেখক ন্যারেটর বারবার প্রতিদিন দেখতেন। অবশেষে ছেলের টানে সেখানে গেলেন। সেখানে গিয়ে বিভিন্ন ম্যাজিক বক্স বা বিভিন্ন ম্যাজিকের সামগ্রী যখন ছেলেটি চাইছিল, শপকিপার এসে আবির্ভূত হলেন। তিনি প্রথমে একটা বল দিলেন, বলটা দূরীভূত হয়ে গেল। বিভিন্ন রকম ম্যাজিক্যাল স্কিল শপকিপার দেখালেন। ন্যারেটর অবাক। ন্যারেটর সবচাইতে অবাক হয়ে গেলেন সেই ঘটনায়, যখন টুলের ওপর দাঁড় করিয়ে ছেলেটির মাথার উপর একটা ড্রাম চাপিয়ে দেওয়া হলো, এবং ড্রামটা যখন সরিয়ে নেওয়া হলো, তখন দেখা গেল ছেলেটি নেই, ভ্যানিশ হয়ে গেছে। এটা একটা ম্যাজিক্যাল ট্রিক। এটা আমরা অনেক সময় ইন্দ্রজাল যখন হয়, পিসি সরকার বা অন্য কোনো ম্যাজিক শোতে তোমরা দেখেছো, স্বাভাবিকভাবেই একটা ম্যাজিক। এবং যেহেতু এই ম্যাজিকটা কোনো শোতে দেখানো হয়নি, স্বাভাবিক একটা সামাজিক প্রেক্ষাপটে দেখানো হয়েছিল, একটা স্বাভাবিকভাবে দেখানো হয়েছে, সেই জন্য শপকিপার এখানে বলা হয়েছে, শপকিপার বলেছে এটাকে একটা জেনুইন ম্যাজিক। প্রশ্নের উত্তর নিলাম। আমি 3 নম্বর কোশ্চেনে চলে যাই। ইমেলে পাঠানো 3 নম্বর প্রশ্ন, হোয়াই হ্যাড দ্য ন্যারেটর গন আপ অ্যান্ড ডাউন দ্য রিজেন্ট স্ট্রিট। রাজন্য মণ্ডল বাদুরিয়া থেকে, LMS গার্লস স্কুল। রাজন্য প্রশ্ন করেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর গন আপ অ্যান্ড ডাউন দ্য রিজেন্ট স্ট্রিট। রাজন্যা মণ্ডল, LMS গার্লস হাই স্কুল থেকে, বাদুরিয়া। ওকে,
আনসারটা দিচ্ছি আমি। রাজন্না, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, খেয়াল করেছো যখন তুমি কোনো দোকান থেকে কোনো জিনিস আনো, বিনা পয়সায় আনো কি টাকা দিতে হয়, তো যদি না দিয়ে চলে আসো এটা কেমন এম্বারাসিং ফিলস হয় না? সো কোয়াইট ন্যাচারাল দ্যাট Gibbs' father was very embarrassing, feeling very embarrassing for not paying for the 4 parcels that Jim was carrying from the magic shop, as if it were given free of cost. It was too much embarrassing for him. Therefore, he wanted to visit the shop for paying the price. And second thing is that he had another intention of finding the shop again. This was a very interesting answer because he had an intention of finding the shop again. কারণ ওই ম্যাজিক শপটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, তিনি দেখতে চাইছিলেন পরে একটু দেরি করে গেলেও যেন ম্যাজিক শপটা আমি দেখতে পাই। ক্লিয়ার? মানে কিউরিয়াস ছিলেন ম্যাজিক শপটা খুঁজে কিউরিয়াসিটি বার ছিল করার তার জন্য। মধ্যে। একেবারেই। আরেক ছাত্রী বন্ধু আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে, সৃজিতা। সৃজিতা, বলো তোমার কি প্রশ্ন? Hello sir, I am from 6th class 6 of Murshidabad, Tagordiki Thermal Power High School. My question is, why this story is named as the shop that never was? বেশ, প্রশ্নটা কি Sorry, shop as ক্লিয়ার the হলো? title. ওকে, তুমি শুনতে থাকো সৃজিতা। শপ দ্যাট আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছো যে টাইটেলের জাস্টিফিকেশন কি, কেন এইরকম নামকরণ হয়েছে। গল্পের শেষে কিন্তু দেখা যাচ্ছে যে যখন বাবা রিজেন্ট স্ট্রিটে একটা লোকের সাথে ধাক্কা খেলো, তখন তিনি এদিক ওদিক দোকানটা খুঁজছেন, কিন্তু দোকানটা কিন্তু আর দেখতে পাচ্ছেন না। এবং আবার বলা হচ্ছে যে তারপরে ওই ঘটনার দিনের পরেও উনি বারবার ওই রাস্তায় গেছেন, কিন্তু দোকানটা আর দেখতে পাননি। যেহেতু দোকানটা আর দেখা যায়নি, তার মানে ধরেই নেওয়া হচ্ছে দোকানটাও ম্যাজিক ট্রিকের মতোই ভ্যানিশ হয়ে গেছে। সেই কারণেই এই গল্পের নাম দেওয়া হয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, মানে ওর যেন কোনো এক্সিস্টেন্সই নেই। আর একটা প্রশ্ন, হোয়াটসঅ্যাপ ভিডিওতে পাঠানো প্রশ্ন, সৃজিতা দেবনাথ, শাখাবাত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের। সৃজিতার প্রশ্ন। আমার নাম সৃজিতা দেবনাথ, আমি সাকাত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে আমার প্রশ্ন হলো, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স। এখানে ট্রিক্স বলতে রাইটার টেকনিকের কথা বলেছেন না, ম্যাজিক দেখানোর আর্টিকেলের কথা বলতে চেয়েছেন, কোনটি? বাহ, খুব সুন্দর প্রশ্ন সৃজিতা তোমার। এখানে আমি বলি যে ম্যাজিক ট্রিক বলতে কিন্তু ম্যাজিক দেখানোর জিনিসের কথা বলা হয়েছে, ট্রিক বলতে কিন্তু এখানে টেকনিকের কথা বলা হয়নি। কারণ তোমাদের একদম গল্প পড়ানো শুরু করার আগেই আমি বললাম যে ম্যাজিশিয়ানরা কিন্তু ট্রিকগুলো বহু বছরের প্র্যাকটিসে রপ্ত করেন, সেগুলো কিন্তু কোনো দোকানে টাকার বিনিময়ে কেনা যায় না, সেটা প্র্যাকটিস দিয়ে মানুষকে অর্জন করতে হয়। সুতরাং এখানে ট্রিক বলতে স্টাফের কথাই বলা হচ্ছে, ম্যাজিক্যাল এলিমেন্টস অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল দ্যাট আর এলিমেন্টস। ইউজড। তাহলে আনসারটা আমরা গুছিয়ে ভাবে লিখতে পারি, দ্য ন্যারেটর মিনস ম্যাজিক স্টাফ বাই ইউজিং দ্য ওয়ার্ড ট্রিক because magic technique cannot be sold rather than be achieved by practice. 4 নম্বর প্রশ্নে চলে আসি ম্যাডাম। 4 নম্বর ইমেইলে পাঠানো প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু প্রিভেন্ট দ্য শোম্যান কাম ম্যাজিশিয়ান, ওয়াজ দেয়ার এনি ফাউল ইন্টেনশন অফ দ্য ম্যাজিশিয়ান? প্রদীপ্ত দাস, বেথুন কলেজের স্কুল থেকে। আরেকবার প্রদীপ্ত প্রশ্নটা নজর রাখি, হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু প্রিভেন্ট দ্য শপম্যান কাম ম্যাজিশিয়ান, ওয়াজ দেয়ার এনি ফাউল ইন্টেনশন অফ দ্য ম্যাজিশিয়ান? প্রদীপ্ত প্রশ্ন। আচ্ছা প্রদীপ্ত, তোমাকে একটা কথা আগেই বলি যে দ্য ন্যারেটর কিন্তু এখানে একজন পিতাও বটে, সুতরাং পিতার কিন্তু তার পুত্রর জন্য কনসার্ন থাকাটা স্বাভাবিক। যখন তিনি অস্বস্তি বোধ করছেন ম্যাজিশিয়ানের বিভিন্ন ট্রিক দেখে এবং তিনি ভাবছিলেন যে জিনিস দ্য বক্স অফ সোলজার্স যখন কেনা হয়েই গেছে, পার্সেল করা হয়েই গেছে, তাহলে দোকান ছেড়ে বেরোনো যায়, কিন্তু তারপরে যেই নাকি গেপ ওই স্টুলের উপর দাঁড়াচ্ছে আর ম্যাজিশিয়ান একটা ড্রাম নিয়ে রেডি, তখন কিন্তু তার একটু অস্বস্তি হচ্ছিল যে এবার বোধহয় কিছু আনইউজুয়াল ঘটতে যাবে। সেই কারণে আউট অফ কনসার্ন ছেলেকে তার থেকে দূরে রাখার জন্যেই তিনি ম্যাজিশিয়ানকে আটকানোর চেষ্টা করেছিলেন। আর প্রশ্নটার মধ্যে একটা ছিল ওয়াজ দেয়ার এনি ফাউল ইন্টেনশন, মানে কোনো খারাপ তার মধ্যে মোটিভ ছিল নাকি? না, তার মধ্যে কোনো খারাপ মোটিভ ছিল না। নো, দেয়ার ওয়াজ নো ফাউল ইন্টেনশন অফ দ্য ম্যাজিশিয়ান, ইট ওয়াজ অনলি আ জেনুইন ট্রিক বিকজ অ্যাট দি এন্ড দ্য ফাদার ফাউন্ড হিজ সান সেফ অ্যান্ড আনড্যামেজড উইথ 4 পার্সেলস। যখন একদম গল্পের শেষে বাবার সম্বিত ফেললো রিজেন্ট স্ট্রিটে এসে, তখন কিন্তু দেখছে যে ছেলের
কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপরন্তু ছেলের হাতে সেই ম্যাজিশিয়ান 4-4টে পার্সেল দিয়ে দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ম্যাজিশিয়ান জাস্ট খেলা দেখাতে চেয়েছিল, আরে। কোনো তার খারাপ মতলব ছিল না। আর ভ্যানিশিং এর ব্যাপারটা ছিল, যেহেতু উনি গল্পের শুরুতেও কিন্তু বলেছেন যে আই হ্যাড সিন দোজ ট্রিক্স ইন সাম ম্যাজিক শোজ, অর্থাৎ বাবার কিন্তু ম্যাজিক শোতে ঠিক কেমন ম্যাজিক জাদুকররা দেখান সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। তাই এই ধরনের জাদুতে যে ভ্যানিশ হয়ে যায়, এখানটাও কিন্তু তিনি জানতেন যে তার ছেলেও ভ্যানিশ হতে যাচ্ছে। শি ওয়াজ কোয়াইট এক্সপেক্টিং দ্য ম্যাজিক ট্রিক, দ্যাটস ওয়াই হি ওয়াজ ট্রাইং টু প্রিভেন্ট দ্য শপম্যান। একেবারে। তাহলে প্রদীপ্তর প্রশ্ন আমরা নিলাম বেথুন কলেজিয়েট স্কুলের 4 নম্বর প্রশ্ন ছিল ইমেলে। চলে যাই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন। পৃথ্বীজা রায়, সুনিতাবালা সর্দার গার্লস হাই স্কুল থেকে, জলপাইগুড়ির। পৃথ্বীজার প্রশ্ন। Namaskar, my name is Pithija Roy. I read in class 6. My school name is Shuniti Bala Shodar Girls High School. I am from Jalpaiguri. My question is, what did the shopman do with the drum? আচ্ছা পৃথ্বীজা, খুব সুন্দর প্রশ্ন করেছো। দেখো, গল্পের একদম ক্লাইম্যাক্সে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু লাস্ট ম্যাজিক ট্রিক যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মানে ম্যাজিক শপের ভিতরে যে লাস্ট ম্যাজিক ট্রিকটা দেখা যাচ্ছে সেটা গিফ আর ম্যাজিশিয়ানের মধ্যে, ম্যাজিশিয়ানের হাতে একটা ড্রাম, এবং ম্যাজিশিয়ান নিজের মুখে বলছেন যে এই যেই খেলাটা দেখাবো সেটা কিন্তু একটা জেনুইন ট্রিক। সুতরাং ড্রামটা তিনি অ্যাজ আ প্রপ ইউজ করেছেন টু শো দ্য ম্যাজিক ট্রিক। আনসারটা তুমি গুছিয়ে এভাবে লিখতে পারো, দ্য শপম্যান হু ওয়াজ আ ম্যাজিশিয়ান টু ইউজ দ্য ড্রাম টু শো আ জেনুইন ম্যাজিক, দ্যাট ইজ টু ভ্যানিশ গিফট। একেবারে। আরেকজন ছাত্রী বন্ধু রয়েছে টেলিফোনে আমাদের সঙ্গে, সম্ভবত অনন্যা। অনন্যা, বলো তোমার কি প্রশ্ন? অনন্যা বলো। Hello, sir. হ্যাঁ বলো, তোমার প্রশ্ন বলো। My question is, in fact, you will frighten the boy who said this, and why did he say so? কোয়েশ্চেন ক্লিয়ার? তোমার কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো, আরেকবার যদি রিপিট করো অনন্যা। If, in fact, you will frighten the boy who said this, and why did he say so? ওকে, তুমি শুনতে থাকো স্যার। বুঝতে পারলাম না প্রশ্ন। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, এটা কেন, কে বলেছিল? আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, এই প্রশ্নটা, এই কথাটা বলেছিলেন গিপের ফাদার, মানে আমাদের গল্পের ন্যারেটর। এবং কেন বলেছেন এটা? যখনই দেখছেন যে গিপ স্টুলের উপর দাঁড়িয়ে আছে আর ন্যারেটর একটা ড্রাম নিয়ে রেডি, তখনই বুঝতে পারছে যে কিছু একটা আনইউজুয়াল হতে চলেছে, যেটাতে তার ছেলে তো খুব ছোট্ট, তাহলে ছেলেটা ভয় পেতে পারে। সেই কারণে উনি এই কথাটা ম্যাজিশিয়ানকে বলেছিলেন। তাহলে এবার অ্যাসাইনমেন্ট পোর্শনে চলে আসি আজকের এই টপিকের, অর্থাৎ ক্লাস 6 যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। অ্যাসাইনমেন্ট 1, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য শপকিপার শোড দ্য ম্যাজিক ট্রিক উইথ? অ্যাসাইনমেন্ট 1 এর এ, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য শপকিপার শোড দ্য ম্যাজিক ট্রিক উইথ? এর অ্যাসাইনমেন্ট 1 এর বি কোয়েশ্চেন ছিল, ডিড হি সেল ইট টু গিফট? ডিড হি সেল ইট টু গিফট? Assignment 2, what was so fascinating about the box of soldiers? আরেকটা প্রশ্ন, complete the sentences with the information from the text. আমি অনুরোধ করব ছাত্রছাত্রী বন্ধুদেরকে তোমরা ছবি তুলে নাও, কারণ প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে পড়ার সময় হয়তো পাওয়া যাবে না। দুটো সেন্টেন্স রয়েছে এখানে। দ্য ম্যাজিক শপ ওয়াজ লোকেটেড অ্যাট ব্ল্যাঙ্ক, দি ম্যাজিশিয়ান শোড দ্য জেনুইন ম্যাজিক কোট আন কোট উইথ গিফট অ্যান্ড দ্য ব্ল্যাঙ্ক। এই দুটো শূন্যস্থান পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ম্যাডাম চিরশ্রী দাস এবং শুভদীপ ভট্টাচার্য স্যার, দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আজকের বিষয় দুটো তো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ক্লাস 5 এবং 6-এর। আগামীকাল জুনিয়র ক্লাসরুমে তোমাদের বিষয় থাকছে ক্লাস 7 এবং 8-এর জন্য ঠিক সকাল 10টায় জুনিয়র ক্লাসরুম আমরা থাকবো। সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য বিষয় থাকছে পরিবেশ ও ইতিহাস। সপ্তম শ্রেণীর টপিক তুর্ক আফগান শাসন ও সুলতান, খলিফা ও সুলতানের সম্পর্ক। আর অষ্টম শ্রেণীর টপিক থাকছে উপনিবেশিক অর্থনীতির চরিত্র, চিরস্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি ব্যবস্থা, রায়তওয়ারি বন্দোবস্ত, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজনীতির প্রভাব। জুনিয়র ক্লাসরুমে তোমাদের প্রশ্ন আমাদের কাছে আজকেই পাঠিয়ে দিতে পারো দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে যাচ্ছে 9434324078, আর ইমেলও করতে পারো grclassroom2020@gmail.com এ। জুনিয়র ক্লাসরুমে বুধবার আমাদের প্রোগ্রাম চলাকালীনও তোমরা প্রশ্ন করতে পারো 0334059402 এবং 0334059423 নাম্বারে এসে।
যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেলে না আজকে সময়ের অভাবে বা অন্য কোনো কারণে উত্তর দেওয়া সম্ভব হলো না, বা ওরা আরও অন্যান্য প্রশ্নের জন্য, মডেল প্রশ্নের অ্যান্সারের জন্য banglashiksha.gov.in এ চোখ রাখো। সমস্ত কোয়েশ্চেনে মডেল অ্যান্সার তোমরা পাবে। আজকে জুনিয়র ক্লাসরুম এখানেই শেষ করছি। এরপরে থাকছে ক্লাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের যে বিশেষ বন্দোবস্ত ই ক্লাসরুম। আজকে থাকছে ই স্কুলে মাধ্যমিকের অঙ্ক। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।